আমার একটা লিখিত প্রবন্ধ আছে, আমি লিখিত প্রবন্ধের পুরোটা পড়ব না। গত 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সংকটটার কথা আমরা বারবার শুনি সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র আসলে স্থায়ী রূপ নেয়নি। এই কথাটা যারা ক্ষমতায় থাকেন তারা বলেন, ক্ষমতার বাইরে যারা থাকেন তারা বলেন, বাংলাদেশের রাজনীতি যারা বিশ্লেষণ করেন তারা বলেন, সিভিল সোসাইটি বা জনসমাজ বলে যা আছে তার যারা সদস্য তারাও বলেন। এবং এই বলাটা, এই যে বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ নেয়নি, এই কথাটা আসলে কোনো কল্পনার বিষয় নয়, এটা একটা বাস্তব বিষয়। এবং বিভিন্ন সময় আমরা সেটা দেখতে পেয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হওয়ার পরপরই বা চালু হওয়ার কিছুদিন পরই বিভিন্নভাবে সেটা হোঁচট খেয়েছে। 1973 সালের প্রথম নির্বাচন থেকে যদি আমরা হিসাব করি, 75 সালের অগাস্ট মাসে এসে একটা ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াটা বড় রকম একটা বাধার সম্মুখীন হয়। 15 বছর পরে আবার 90 সালে আন্দোলনের মধ্য দিয়ে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হয়, সেটা 5 বছরের মধ্যেই আমরা দেখতে পাই যে 96 সালে সেটা বড় রকমের ধাক্কা খেয়েছে। পরবর্তী সময় বিভিন্ন পর্যায়ে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতন্ত্রের চর্চা, গণতন্ত্র স্থায়ীকরণের সমস্যা, সেটা আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 2 বছর বাংলাদেশে একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, 2007 এবং 2008 সালে। শুধু সেটাই না, বাংলাদেশে যে গণতন্ত্র স্থায়ীকরণ বা স্থায়ী শক্তিশালী রূপ নেয়নি তার আরও কিছু উদাহরণ আছে। এর মধ্যে একটা হচ্ছে যে পার্লামেন্টের অকার্যকারিতা। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যতগুলো পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছে তার কোনোটাই আসলে কার্যকরীভাবে দায়িত্ব পালন করতে পারে নাই। আইনের শাসন বলতে যা বোঝায়, বাংলাদেশে গত 40 বছরে রাষ্ট্র এবং প্রশাসন সকলকে সমানভাবে আইনের চোখে দেখবে এই ব্যবস্থা কখনোই প্রতিষ্ঠিত হয়নি। বিচার বিভাগের রাজনৈতিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগে, সেটা প্রত্যেকবার প্রত্যেকটা শাসন ব্যবস্থা বা শাসক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা আরও বেশি খারাপ হয়েছে। এগুলো হচ্ছে উদাহরণ, এবং লক্ষ্য করলে দেখবেন যে এই উদাহরণগুলো কোনো একটা বিশেষ সরকারের সময় হয় নাই। প্রায় প্রত্যেকটা সরকারের সময় আপনি কোনো না কোনো উদাহরণ আপনি খুঁজে পাবেন। সেটা পার্লামেন্টের অকার্যকারিতা বলুন, বিচার বিভাগের রাজনীতিকরণ বলুন, আইনের শাসনের অভাব বলুন, প্রত্যেকটা সরকারের সময় কোনো না কোনোভাবে আপনি এগুলো পাবেন। গত 4 দশকের বেশি সময় ধরে যতবার নির্বাচিত বেসামরিক সরকার ক্ষমতায় এসেছে, ততবার প্রত্যক্ষ সেনা শাসনের কথা আমরা বাদই দিই, এদের দায়িত্বই হচ্ছে এটা, তারা ক্ষমতা নিয়েছে জোর করে, তারা এইটাই করবে। কিন্তু প্রত্যেকবার যতগুলো বেসামরিক নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে, প্রত্যেকটা সরকার অন্তত পক্ষে একটা আইন তৈরি করেছে যেটা বাংলাদেশের সাধারণ মানুষের মানবাধিকারের জন্য ভয়াবহভাবে পরিপূর্ণ। আমি আইনগুলোর নাম পরে উদাহরণ হিসেবে উল্লেখ করব। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার কিন্তু অভাব কখনোই ছিল না। বাংলাদেশে গণতন্ত্রের অভাবের কারণে বাংলাদেশ প্রতিষ্ঠিতই হয়েছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দেয়া ম্যান্ডেটকে সামনে রেখেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। উপস্থিত এবং অনুপস্থিত নির্বাচিত নেতৃত্বই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। এর বাইরেও স্বাধীনতার পর আপনারা 3টা ইন্ডিকেটর দিয়ে, 3টা সূচক দিয়ে আমরা দেখতে পারি যে বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের জন্য স্বপ্ন দেখেছে, আকাঙ্ক্ষা করেছে এবং তার সুনির্দিষ্ট প্রকাশ ঘটিয়েছে। প্রথম হচ্ছে যে বিভিন্ন সময়ে বাংলাদেশে গণ আন্দোলন, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে। এবং প্রতিবারই যেটা হয়েছে, আন্দোলনের অন্যান্য দাবি দেওয়ার পাশাপাশি একটা দাবি আপনি সবসময় খুঁজে পাবেন, যে সরকারের বিরুদ্ধেই আপনি বলুন না কেন আন্দোলনের সময়, সেটা হচ্ছে
নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। এই দাবিকে আপনি সামগ্রিকভাবে যে কোনো আন্দোলনের সময় খুঁজে পাবেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে। অনেক সময় আমরা সেটা নিয়ে হাসাহাসি করি, অনেক সময় আমরা সেটা নিয়ে একটু নাকুচুও করি। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন কমিশনের আওতায় 32টা রাজনৈতিক দল রেজিস্ট্রেশন করা আছে। কিছু কিছু যেগুলোকে আমরা বলি প্যাড সর্বস্ব, লেটার হেড সর্বস্ব রাজনৈতিক দল, সেগুলোও আছে। কিন্তু তারপরেও এই অসংখ্য রাজনৈতিক দল, এবং আমরা এখানে আছি যুক্তরাষ্ট্রে যেখানে কার্যত দুটো দলের আধিপত্য, সেক্ষেত্রে অসংখ্য রাজনৈতিক দলের উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ কোনো না কোনোভাবে তাদের রাজনৈতিক অংশগ্রহণের জন্য পথ খুঁজতে চেষ্টা করে। তৃতীয় উদাহরণটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণের হার। 1973 সালে যখন বাংলাদেশের প্রথম নির্বাচন হয় তখন মাত্র 54% লোক ভোট দিয়েছিল। 91 সালে সেটা দাঁড়িয়েছিল 55%, 96 সালে 75%, 2001 সালে 74% এবং 2008 সালে 85%। দিন যতই গেছে বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক, এবং লক্ষ্য করলে দেখবেন যে আমি ওই নির্বাচনগুলির কথা উল্লেখ করি নাই যেগুলো রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই, যেগুলোতে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, যেগুলোর অধিকাংশ কার্যত ফেয়ারলি ইলেকশনের ব্যবস্থা করা গেছে, সেগুলোতে মানুষের অংশগ্রহণের সংখ্যা, পরিমাণ এবং হারের দিক থেকে ক্রমাগতভাবে ঊর্ধ্বমুখী। অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রক্রিয়া এবং নির্বাচনী প্রক্রিয়া বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার আরেকটা প্রমাণ আছে। প্রমাণটা হচ্ছে 2005 সালে সারা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে বলে একটা সার্ভে করা হয়েছে, প্রতি কয়েক বছর পরপরই করা হয়। 2005 সালে বাংলাদেশ তার ইনক্লুডেড হয়েছিল ওই সার্ভের মধ্যে। তাতে অন্তত পক্ষে 90% লোক বাংলাদেশে তাদের পছন্দনীয় ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের কথাই বলেছে। 2008 সালে নির্বাচনের আগে ডেইলি স্টার এবং বিখ্যাত জরিপ প্রতিষ্ঠান নেলসনের উদ্যোগে একটা জরিপ করা হয়। তাতে দেখা গেছে যে মাত্র 7% লোক বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, 2% মানুষ সেনা শাসনের পক্ষে ছিল, বাকিরা সবাই কোনো না কোনো ফর্মে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পক্ষে কথা বলেছে। গণতন্ত্র বলতে মানুষ কি বোঝে, এই প্রশ্নটাও লোকজনকে করা হয়েছিল বিভিন্ন জরিপ। 2005 সালে, 2008 সালে এবং 2005 সালে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও যে জরিপ হয়েছে সেখানেও প্রশ্ন করা হয়েছে। কারণ গণতন্ত্র বললে এক একজনের কাছে এক একটু মনে হতে পারে। ফলে অধিকাংশ জরিপে জিজ্ঞাসা করা হয়েছে সাধারণ লোককে গণতন্ত্র বলতে আপনি কি বোঝেন। 4টা বিষয় প্রতিবার সবগুলো জরিপে স্পষ্ট করে এসছে। মানুষ গণতন্ত্র বলতে প্রথম বোঝে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, 2 নম্বর বোঝে আইনের শাসন, 3 নম্বর বোঝে মানবাধিকার এবং 4 নম্বর বোঝে জনমতের প্রতি শ্রদ্ধা। এটা সাধারণ মানুষের কথা। তাদেরকে বলা হয়নি যে এর মধ্যে থেকে আপনি চুজ করেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি গণতন্ত্র বলতে কি বোঝেন। তারপরে এই যে 4টা শর্ত, এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, বা 4টা আকাঙ্ক্ষা, সেগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছি? অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। 1991 সালের পরে যতগুলো নির্বাচন হয়েছে, অবাধভাবে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলো উল্লেখ করার মতো, কিন্তু বাকি যে 3টা বিষয় মানুষ গণতন্ত্রের শর্ত বলে মনে করে, তার কোনোটাই আসলে কোনো সরকারের কোনোভাবেই পালিত হয়নি। যেটা আমি আগেই বলেছি যে শুধু পালিত হয়নি তা না, অত্যন্ত মর্মান্তিক বিষয় হচ্ছে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে 1991 সালের পর থেকে যতগুলো সরকার ক্ষমতা এসছে তারা খুবই ভয়াবহ মানবাধিকার বিরোধী একটা করে আইন তৈরি করেছে। আমি 73 থেকে 75 সালের 65 থেকে যাচ্ছি না। ওই সময় সংবিধানের দ্বিতীয় সংশোধনী
স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এগুলি আপাতত আমরা আলোচনার বাইরেও যদি রাখি, 1991 সালে ক্ষমতায় আসার পরে 92 সালে ওই সময়কার সরকার সাপ্রেশন অফ টেররিস্ট অফেন্স অ্যাক্ট বলে একটা আইন তৈরি করে, যে আইনটা কার্যত যে কোনো লোককে যে কোনো সময় আটক করা, বিনা বিচারে দীর্ঘ সময় আটক রাখা এবং ন্যূনতম বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি করে। 2000 সালে পাবলিক সেফটি অ্যাক্ট স্পেশাল প্রভিশন তৈরি করা হয়েছে, একই রকম সব ব্যবস্থা তার মধ্যে আছে। 2002 সালে ল অ্যান্ড অর্ডার ডিসরাপশন অফেন্স অ্যাক্ট 2 বছরের জন্য পাস করা হয়েছিল। সরকারের বদল হয়েছে, ক্ষমতায় দলের বদল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার এসছে, তত্ত্বাবধায়ক সরকার গেছে, এই 2 বছরের আইন কিছুদিন পর পর গভর্নমেন্ট এটা এক্সটেন্ড করেন আবার 2 বছরের জন্য। কিন্তু কারণ কি কারণে যে বাংলাদেশে এই বারবার আমরা দেখতে পাচ্ছি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে? তার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক শ্রেণী কার্যত গণতন্ত্র বলতে নির্বাচনের বেশি কিছুই বোঝেন। নির্বাচনকে একমাত্র এবং চূড়ান্ত গণতন্ত্রের রূপ বলে মনে করেন, যে কারণে যারাই বলেন যে বাংলাদেশে আসলে মাত্র একদিনের জন্য গণতন্ত্র থাকে, যেদিন সবাই ভোট দেয়, আমি তাদের সঙ্গে একমত। ওই একদিনের পরে আসলে বাংলাদেশে কোনো গণতন্ত্র থাকে না। এটা কোনো বিশেষ সরকারের ব্যাপারে আমি বলছি না, সবসময় এটা হয়েছে। বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র আসলে 2 ধরনের। একটা হচ্ছে ফর্মাল ডেমোক্রেসি, আনুষ্ঠানিক, নির্বাচন হবে, নির্বাচন কমিশন থাকবে, রাজনৈতিক দল থাকবে, আমাদের একটা পার্লামেন্ট। এই ফর্মাল দিকগুলো আছে বাংলাদেশে। 91 সালের আগে 8 বছর ধরে সংগ্রাম এবং 93 সালে এসে যেটা হয়েছে, এই ফর্মাল দিকগুলো তৈরি হয়েছে। কিন্তু সাবস্টেন্টিভ বলতে যা বোঝায়, সার বস্তুর থেকে যেটা গণতন্ত্র, যেটা মানুষ আসলে চায়, জনমতের প্রতি শ্রদ্ধা পোষণ করা, মানবাধিকার, সকলকে সমানভাবে বিবেচনা করা, এর কোনোটাই আসলে, ওইগুলি হচ্ছে সাবস্টেন্টিভ ডেমোক্রেসি। এগুলি বাংলাদেশের নাই। আনুষ্ঠানিক গণতন্ত্রের নির্বাচন হয়, কিন্তু কোনো রকম জবাবদিহিতা থাকে না। কারণ জবাবদিহিতার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো কখনোই বাংলাদেশে তৈরি হয়নি। পার্লামেন্টে বিরোধী দল যখন যায় না, আসলে তারা যা করে সেটা হচ্ছে জবাবদিহির সামান্যতম ইঙ্গিত যে জায়গাটা করতে পারত, সেই প্রতিষ্ঠানটা বড় রকমের ক্ষতি করে। সেটা বাংলাদেশের সব দল যারাই বিরোধী দলে গেছে তারা এই কাজটা করেছে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারা এই কাজটা করেছে। কারণ তারা জানেন আগামীবার তারা ক্ষমতায় যাবেন এবং তারাও জবাবদিহিতা করতে চান। প্রতিষ্ঠানটা ধ্বংস হলে তাদের জন্য খুব আনন্দের বিষয়। বাংলাদেশের গণতন্ত্র বোঝার জন্য আমার ধারণা 2টা কনসেপ্ট খুব জরুরি। একটা হচ্ছে অভিভাবক সুলভ নিয়ন্ত্রণ। দ্বিতীয় জিনিসটা যেটাকে আমি বলি প্রতিকূল গণতন্ত্র, ডেলিগেটিভ। আমি একটু বুঝিয়ে বলি। অভিভাবক সুলভ মানে হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি যারা, তারা তাদের বক্তব্যের চেয়ে কোনো এক জায়গায় তাদের দায় দায়িত্ব, তাদের জবাবদিহিতে আটকে থাকে। কোনো কোনো দেশে সেটা সামরিক বাহিনী, কোনো কোনো দেশে সেটা ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি। পাকিস্তানের ক্ষেত্রে, ল্যাটিন আমেরিকায় বহু জায়গায় সেটা হয়েছে যে আর্মি। বাংলাদেশের আর্মি সেটা চেষ্টা করেছে 82 সাল থেকে 90 সাল পর্যন্ত। কিন্তু সেটার বদলে যা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে অভিভাবক সুলভ বিষয়টা দাঁড়িয়েছে, দলের মধ্যে অভিভাবক তৈরি হয়েছে। বাংলাদেশের 3টা প্রধান দল ব্যক্তিকেন্দ্রিক এবং এই 3 জনই এবং অন্যান্য দল, 3টা প্রধান দলকে কেবল দায়ী করলে হবে না। কারণ আপনি এই কালচারটা যে কোনো দলে দেখতে পাবেন। প্রধানত আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে সমালোচনা করি, আমার কোনো বিরোধ নেই, কিন্তু ওয়ার্কার্স পার্টির নেতৃত্বের পরিবর্তনের পথ আমি এখনো জানি না। একই মুখ কিন্তু আমি দেখতে পাই গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো আমি, কারণ প্রত্যেকটা দলে একজন অভিভাবক থাকে এবং অভিভাবক হলে যেটা হয় তাদের হচ্ছে নির্বাচিতরা শেষ পর্যন্ত অভিভাবকের ইচ্ছার দাসে পরিণত হয়। বাংলাদেশে সেটা কেবল কালচার হিসেবে নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে সেটা এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 70
আর্টিকেল 70-তে বলা হয়েছে যে যদি কোনো কেউ তার দলের বিরুদ্ধে ভোট দেয় তবে তার সদস্যপদ আপনি খারিজ হয়ে যাবে। দল একজন অভিভাবক এবং অভিভাবকের বিরুদ্ধে কথা বললে তাকে দল থেকে বের করে দেওয়া হবে, তার সদস্যপদ চলে যাবে। ফলে অভিভাবক সুলভ আচরণটা যে কেবলমাত্র রাজনৈতিক সংস্কৃতির বিষয়টা না, বাংলাদেশের সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং গত 91 সাল থেকে এই পর্যন্ত যারাই ক্ষমতায় গেছেন, 2/3 3/4 নিয়ে ক্ষমতায় গেছেন, সংবিধান বদল করার ক্ষেত্রে ব্যক্তিকে ক্ষমতায় রাখা না রাখার জন্য তারা সংবিধান পরিবর্তন করেছেন, কিন্তু কেউ মোটেই আর্টিকেল 70 টাচ করতে চান। এগুলি হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল ফোর্স, কনস্টিটিউশনের মধ্যে এক্সট্রা কনস্টিটিউশনাল ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। উত্তরাধিকারের রাজনীতির প্রসঙ্গ না হয় বাদই দিলাম। দ্বিতীয় যেটা বলেছি সেটা আমি বলি ডেলিগেটিভ ডেমোক্রেসি। ডেলিগেটিভ ডেমোক্রেসি ব্যাপারটা একটু খোলাসা করে বলি। সাধারণত এগুলো প্রেসিডেন্সিয়াল ফর্মে হয়, কিন্তু বাংলাদেশে এটা পার্লামেন্ট সিস্টেমেই হয়েছে। সেটা কি? সেটা হয় যে কোনো একটা ক্রাইসিসের সময় একটা লিডারশিপ তৈরি হয় এবং তারা নিজেদেরকে দেখাতে চেষ্টা করেন যে তারা আসলে গোটা নেশনের একটা মূর্ত রূপ হচ্ছে তারাই। নেতা হিসেবে, নেত্রী হিসেবে তার আর কোনো বিকল্প নেই এবং তিনি আসলে জাতি এবং জাতির সমস্ত আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বলেন যে আমার চেয়ে বড় দেশপ্রেমিক নেই, তখন আসলে তিনি নিজেকে ওইভাবেই উপস্থাপন করেন। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন যে আমার চেয়ে বড় দেশপ্রেমিক কে। এগুলি হচ্ছে ডেলিগেটিভ ডেমোক্রেসির লক্ষ্য, যে জাতি হিসেবে গোটা দেশকে একজনের মধ্যে আমরা দেখতে পাব। একইভাবে এই ডেলিগেটিভ ডেমোক্রেসিতে যারা আসলে এই ধরনের ক্ষমতা অর্জন করেন তারা কারো কাছে প্রশ্নের উত্তর দিতে চান না। আরেকজন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে চুপ বেয়াদব বলে আরেকজনকে থামিয়ে দিয়েছে। বাংলাদেশের সংবিধানের মধ্যে প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীরা হচ্ছেন একই সঙ্গে 3 জিনিস, একের মধ্যে 3। দলের নেতা, সংসদের নেতা এবং প্রধানমন্ত্রী। দলের বিরোধিতা করলে সদস্যপদ চলে যাবে, সংসদের ভেতর কথা বলতে গেলে কথা বলার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে 70 দিয়ে, এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী, যিনি একমাত্র তার নিজের নিয়োগ ছাড়া সব ব্যাপারেও রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে তাকে নিয়োগ দেওয়া ছাড়া সমস্ত বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে। বাংলাদেশে আসলে প্রধানমন্ত্রীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এটা বিশেষ কোনো প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের সংবিধান বাংলাদেশে এক ধরনের সাংবিধানিক প্রধানমন্ত্রীর একনায়কত্ব তৈরি করেছে এবং এটা 1991 সাল থেকে আছে। এবং যখন রাষ্ট্রপতির শাসন থেকে বাংলাদেশ পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় গণতন্ত্র, আমি একটু এয়ারপোর্ট দিলাম কারণ এই পার্লামেন্ট নিয়ে আমার একটু সংশয় আছে, যে পার্লামেন্টে সদস্যরা কথা বলতে পারেন না সেটা পার্লামেন্টারি ব্যবস্থা কিনা আমার মনে সংশয় আছে। সেটা সমস্ত রাষ্ট্রপতির ক্ষমতা, সামরিক শাসনের আওতায় রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, এক কলমে পৌঁছায় আমরা সমস্তটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। এবং তার পরিণতি কি হয়েছে? পরিণতি হয়েছে যে যিনি সংবিধান সম্মতভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রধানমন্ত্রীত্বের আসনে উপবিষ্ট হন, তিনি হয় বলেন যে আমার চেয়ে বড় দেশপ্রেমিক নেই, অথবা পার্লামেন্টের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে অন্যকে বলেন চুপ বেয়াদব। এদের কাছে জবাবদিহিতা মানে হচ্ছে একটা জিনিস, নির্বাচন। আপনি লক্ষ্য করে দেখবেন যে কোনো সময় যারাই ক্ষমতায় থাকেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বারবার বলে নির্বাচনে আসেন। আচ্ছা, যে কোথায় গিয়ে ঠেকেছে? একজন অনির্বাচিত মন্ত্রী যিনি জীবনে 10,000-এর বেশি ভোট পান নাই, তিনি এখন অন্যদেরকে বলেন যে নির্বাচনে আসেন। বিকজ জবাবদিহিতার আর কোনো ধারণা নেই। একমাত্র
শুধুমাত্র নির্বাচনের প্রতি 5 বছরে সবাই মিলে একদিন আমরা ভোট দেব, সেটাই হচ্ছে জবাবদিহিতা। কিন্তু গণতন্ত্রের জবাবদিহিতা, পার্লামেন্টে গণতন্ত্রের জবাবদিহিতা আরও অনেক প্রতিষ্ঠান আছে। কীরকম প্রতিষ্ঠান? যেমন ধরেন ACC, অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন। যে কোনো সরকারের সময় এটা এত দুর্বল হয়ে পড়ে কেন? এখন এটার দায় দায়িত্ব হয়ে পড়েছে সার্টিফিকেট ইস্যু করার, কে সৎ এবং কে সৎ না। দুর্নীতি দমন কমিশনের সার্টিফিকেট দেওয়ার কোনো এখতিয়ারই আসলে নাই, অসম্ভব। তাহলে 57 অনুচ্ছেদের এই 2 দফায় প্রধানমন্ত্রীকে যে ক্ষমতাটা দেওয়া হলো, তিনি কিসের জন্য সেটা ব্যবহার? 72-এর 1, প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে, মৌখিক হলে চলবে না, ঠিক আছে। প্রধানমন্ত্রী কি কি পরিস্থিতিতে লিখিত পরামর্শ দিতে পারে? আমরা যদি সংবিধান পড়ি তাহলে মনে হবে একটা মাত্র ক্ষেত্রেই পারে, আর কি কি পারেন আমরা জানি না। সংবিধানটা এমনভাবে তৈরি করা হয়েছে। ভয়াবহ বিষয় হচ্ছে দুটো প্রভিশনস আছে এখন বাংলাদেশে। একটাতে বলা হচ্ছে যে সংসদের নির্বাচন হবে, সংসদের মেয়াদকাল শেষ হওয়ার 90 দিন আগে, লাস্ট 90 ডেজের মধ্যে। এটা যদি হয় তাহলে যে সিটিং পার্লামেন্ট আছে তার স্ট্যাটাসটা একই সঙ্গে কি বাংলাদেশের 600 জন পার্লামেন্ট সদস্য থাকতে পারেন? বাংলাদেশের সংবিধানের যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এটা সম্ভব করে তোলা হয়েছে। এমন ব্যবস্থা রাখা হয়েছে যে ওই 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার পরে যে যারা নির্বাচিত হবে তাদেরকে সংসদে বসার দরকার নেই। রাষ্ট্রপতি যদি চান সে সময় একটা সংসদ অধিবেশন করতে, তাহলে তিনি পূর্বে যারা নির্বাচিত ছিলেন তাদেরও ডাকতে পারেন। সংসদের মেয়াদকাল শেষ হওয়ার পরের 30 দিনের মধ্যে নতুন সংসদ সদস্যরা দায়িত্ব নেবেন। এই 90 দিনের অবস্থাটা কি হবে? এমন সব ব্যবস্থা করা হয়েছে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। বিশেষ করে 4টা ক্লজ এমনভাবে তৈরি করা হয়েছে, একটু এক্সাজারেশন হবে, তবু আমি একটু এক্সাজারেটেড স্টেটমেন্টটা করতেই চাই। আগে নেক্সট নির্বাচনের কোনো প্রয়োজন আসলে এখন আর নাই, কারণ পরিস্থিতি এমন সৃষ্টি হয়ে গেছে এই 4টা বিধানের মধ্য দিয়ে নির্বাচনের ফলাফল আসলে কিছুই ডিটারমাইন করবে না। পার্লামেন্টের কি ক্ষমতা, কি পরিমাণ ক্ষমতা, বিশেষ করে যে এই পার্লামেন্টে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে এই পরিমাণ অভাবনীয় ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার, শুধুমাত্র এই মুহূর্তে প্রশ্ন তোলা জরুরি কিনা এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সংকটটা কোথায়? বাংলাদেশের সংকটটা হচ্ছে এই গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে। এইভাবে সংবিধানের এই পরিস্থিতি নিয়ে আমরা খুব বেশি আলোচনা করছি না। ইমিডিয়েটলি কি করা যায়, আরেকটা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এটা তো 90 সালে হয়েছে, 96 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, 2006 সালে হয়েছে। তাতে সমাধান হচ্ছে না কেন? তত্ত্বাবধায়ক সরকার যদি সব সমস্যার সমাধান হবে তো এতবার এই ওষুধ খাওয়ার পরও রোগ যায় না কেন? কারণ এটা সর্বরোগ হওয়ার বটিকা নয়, বরঞ্চ ক্রমাগতভাবে সংবিধানের মধ্যে এই সমস্ত ধারা উপধারার মধ্যে দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের কোনো রকম সম্ভাবনা পর্যন্ত থাকছে না। এইখানেই হচ্ছে বড় শুরু। আমি এই জায়গায় থামি। ধন্যবাদ। না, কারণ আমি সবগুলো ঠিক মতো ফলো করতে পারি না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কি পথ আছে? কেউ একজন প্রশ্ন করেছেন এটা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া পথ হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা। নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন হওয়ার কোনো কারণ নেই। ভারতে নির্বাচন হয় নিয়মিতভাবে, ভারতে কখনোই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন দেখা যায় না। কেন? কারণ হচ্ছে সেখানে নির্বাচন কমিশনটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী, এমনকি তার প্রসিকিউট করার ক্ষমতা পর্যন্ত আছে।
ফলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল ইলেকশন কমিশন তৈরি করা গেলে কেয়ারটেকারের প্রয়োজন হয় না। এই দেশে তো আপনারা কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেন নেই। কিছুদিনের মধ্যে তো আমরা একটা নির্বাচনে ভোট দেব। গত নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম, ক্ষমতা পরিবর্তিত হচ্ছে। প্রতি 2 বছরে আমরা অন্তত পক্ষে হাউসের সবাইকে রিইলেক্ট করি, তাই তো? প্রতি 6 ইয়ার্স টার্মে অন্তত পক্ষে 1/3 অফ সিনেটকে আমরা রিইলেক্ট করি অথবা রিইলেক্ট করি না। কখনোই তো দরকার হচ্ছে না। তাহলে সম্ভব হচ্ছে কি? লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এখানে করা হয়, ভারতের ক্ষেত্রে সেটা ইলেকশন কমিশন দিয়ে করা হয়। আপনি ইলেকশন কমিশনটাকে ওইটুকু পাওয়ারফুল করেন, তাহলে এই ইস্যু হবে না। কোনো রাজনৈতিক দলই কিন্তু কথার বাইরে ইলেকশন কমিশনকে পাওয়ারফুল করার ব্যাপারে কোনো স্টেপ নেয় না। যেটা করে সেটা হচ্ছে কতটা দুর্বল করা যায়। 54 ধারার কথা আপনি বলেছেন। 54 ধারা আসলে স্বাধীনতার পরে তৈরি নয়। 54 ধারা হচ্ছে একটা ব্রিটিশ আমলের তৈরি করা আইন। আমি যে আইনগুলোর কথা বলেছি সেগুলো একটা 54 ধারা নয়। 54 ধারা ইটসেলফ অনেক কঠিন। তারপরেও 54 ধারা কিন্তু বেইলেবল অফেন্স। অন্য যে ধারাগুলো সেটা হচ্ছে যে এরপরে 91 এর পর থেকে বেশ কয়েকটা আইন হয়েছে, যেগুলো প্রত্যেকটা সরকারের আমলে হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে নন বেইলেবল অফেন্স তৈরি করা হয়েছে এবং এগুলো রিপিটেডলি পলিটিক্যাল কারণে ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আমার প্রশ্ন নিয়ে অনেকেই ইসে করেছেন, বিশেষ করে যেটা মহোদয় ভাই বলেছেন। আমি মহোদয় ভাইয়ের সাথে একমত যে পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রীর অসম্ভব ক্ষমতা থাকে এবং মহোদয় ভাই যেটা বলেছেন সেটাও ঠিক। ডিক্টেটরের মতো অন্যরা আচরণ করেন। আমাদের দেশে তাহলে করেন কেন? করেন তার একটা কারণ আমার কাছে মনে হয় যে অন্যান্যদের তুলনায় কিন্তু কিছুটা বেশি হলেও পাওয়ার আছে আমাদের প্রাইম মিনিস্টার। কিছুটা বেশি হলেও যে পাওয়ারটা আছে সেটা আসলে যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে কালচারটাকে রিপ্রেজেন্ট করে। ফলে আমাদের কালচারে আমরা পার্লামেন্টারি সিস্টেমের ঠিক ওই অংশটুকু কপি করতে পারবো না বললে এই পরিস্থিতি সিস্টেমে এটা আমি 40 বছর ধরে দেখেছি, বিশেষ করে 1991 সালের পরে দেখেছি এবং সম্ভাব্য 2 জন প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে এসে একই জিনিস আমাদের দেখিয়েছে। ফলে আমার ধারণা বাংলাদেশের সংবিধানে যদি ক্ষমতার ভারসাম্য তৈরি করা যায়, সেটা প্রেসিডেন্টের হাতে দিয়ে খানিকটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিয়ে, তাহলে একমাত্র সম্ভব। আরেকটা কথা উঠেছে যে এই যে বেশ কয়েকটা প্রস্তাব এসছে, আমি কতগুলি প্রস্তাবের সঙ্গে একমত, সেগুলির কারণে আমি বলব। টার্ম লিমিট, এই টার্ম লিমিটের কথা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। পার্লামেন্টারি সিস্টেমে টার্ম লিমিট করা একটু ঝামেলা, কারণ হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে অন্য কোথাও আমার জানার মতে টার্ম লিমিট নেই। প্রেসিডেন্সিয়াল ফর্মে অধিকাংশ জায়গাতেই আছে। আমরা যখন পার্লামেন্টারি ফর্মের কথা বলি, টার্ম লিমিটের কথা বলি, তখন এই যুক্তিটা দাঁড়িয়ে যায় যে পার্লামেন্টারি ফর্মে আর কোথাও নেই। ম্যাগি থ্যাচার 3 বার ইলেকশনে জিতেছে, টনি ব্লেয়ার 3 বার ইলেকশনে জিতেছে। এখন 3 বার ইলেকশনে জিতলেই যে ডিক্টেটর হবে তা নয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই টার্ম লিমিটের প্রশ্নটা আছে। আমি ব্যক্তিগতভাবে এই টার্ম লিমিটের পক্ষে, কারণ টার্ম লিমিট না থাকার কারণে লিডারশিপে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়। তাহলে কার সঙ্গে আমি আবার আরেকটা শর্ত দিতে চাই, সেটা হচ্ছে কেবলমাত্র ক্ষমতাসীন দলের উপর এটা চাপিয়ে দেবেন সেটা হতে পারে। বাকি রাজনৈতিক দলগুলো যাদের নেতৃত্বে গত 28 বছর, 30 বছর, 40 বছর যাবত একই নেতৃত্ব আছে এবং যারা সম্মেলন করেন না, তাদের ব্যাপারে একটা ব্যবস্থা থাকা দরকার। আমার নামের মধ্যে বাম আছে বলে সব দায়িত্ব হাসিনার আর খালেদারের আর এরশাদের এটা হতে পারে। গণতন্ত্রের কথা বললে সবাই একটু একসঙ্গে নিজের দায়িত্ব নিয়ে কথাটা বলতে হবে। 5 বছরের টার্ম 4 বছরে আনার পক্ষে আমি মনে করি সংকটের সমাধানের কথা তো বলছিলেন অনেকে, লিমিট করা দরকার। 2 টার্মস লিমিট যদি করতে পারেন, 4 বছরের আমাদের পার্লামেন্টের সে যদি স্প্যানটা নামিয়ে আনা যায়, বাই ক্যামেরা সিস্টেম করে যদি আমরা এইখানে যেমন কংগ্রেসের ক্ষেত্রে হয়, বিশেষ করে সেনেটের ক্ষেত্রে 1/3 আমরা যদি বাই ক্যামেরাল সিস্টেম করতে পারি
এবং আপার হাউসের ইলেকশনটা ঠিক মাঝখানে সেকেন্ড ইয়ারে করতে পারি, তাহলে কখনোই কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম তৈরি হবে না। কেউ না কেউ থাকবে। আপনি ইলেকটেড পাওয়ার শিফট করে দিতে পারেন লোয়ার হাউস থেকে আপার হাউসে ইলেকশনের সময়। ফলে বাই ক্যামেরাল সিস্টেম করে দুটো পার্লামেন্ট তৈরি করে, অর্থাৎ আপার হাউস লোয়ার হাউস করে 4 বছরের যদি করেন, তাহলে এই সমস্যার অনেকটা সমাধান। পার্লামেন্টারি সিস্টেমে প্রাইমারির কথা বলেছিলেন একজন জগৎ সাহেব সম্ভবত। কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে যে সমস্ত সংশোধনী আনা হয়েছিল তার মধ্যে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছিল, প্রাইমারি শব্দটা ছিল না, বলা হয়েছিল মনোনয়ন দিতে হলে স্থানীয় পর্যায় থেকে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। ওই সময় যারা রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেকটা দল তাতে রাজি হয়েই করেছে। তারপরে আওয়ামী লীগ খানিকটা প্র্যাকটিস করেছিল 2008 সালের নির্বাচনের সময়, বিএনপি সেটা প্র্যাকটিসও করে। কথা ছিল প্রতি 2 বছরে কাউন্সিল করতে হবে, টাকার হিসাব দিতে হবে। এগুলি কিন্তু আইনের মধ্যে আছে। ক্ষমতায় গেলে এই আইনগুলি কেউ মানে, ক্ষমতায় গেলে না মানলে বিরোধী দলকে আপনি বলতে পারেন না মানা। যদি আপনার হাতে ইলেকশন কমিশনের হাতে ওই পাওয়ারটা দিতেন যে এটা এনফোর্স করার জন্য, তারা যে কোনো দলে আসলে রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারবে, তাহলে দেখতেন এই অবস্থা হতো। নির্বাচন কমিশনের শক্তি কত কম আপনাকে একটা উদাহরণ দিই। বাংলাদেশে একটি রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে তারা সংবিধান পরিবর্তন করবে, ইলেকশন করেছে। এখন তারা এই পর্যন্ত, ইলেকশন হয়েছে কবে, অলমোস্ট 3.5 বছর, এই পর্যন্ত ওই বাক্যটা চেঞ্জ করে নেয়। কিন্তু ইলেকশন কমিশন ওই দলটার রেজিস্ট্রেশন বাতিল করবে। দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম। করে নেই, তারা সংবিধান পরিবর্তন করে নেই, প্রতিশ্রুতি দিয়েছে, করে নাই। কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতা নাই, কিচ্ছু করতে পারে। ফলে সংকটের সমাধানের উপায়গুলো কিন্তু আছে, একেবারে যে নেই তা না। এই বিরাজমান ব্যবস্থার মধ্যেই আছে এবং সংবিধানের পরিবর্তনের মধ্যে দিয়ে আছে। আমাদের একজন বলেছেন যে আমাদের এই ফোরামের কোনো পরিকল্পনা আছে কিনা, নাই। এই যে আলোচনাগুলো হচ্ছে, এর মধ্যে থেকে যদি পরিকল্পনা তৈরি করা যায়, সেটাই হচ্ছে লক্ষ্য। সলিউশন আমার কাছে সবকিছুতে নাই। একজন বলেছে অস্ত্র টস্ত্র আছে কিনা, নিশ্চিতভাবে নাই। আমি গ্যারান্টি দিতে পারি আমার কাছে নাই, এবং ওই রাস্তায় যাওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আমার জনসাধারণের শক্তিতে আস্থা এবং বিশ্বাস এক বিন্দু কমে নেই। কারণ কি জানেন, এই ফ্লড সিস্টেমের মধ্যে 4টা ইলেকশনে বাংলাদেশে কখনোই বাংলাদেশের ইলেকটরেট ইনকামমেন্ট গভর্নমেন্টকে রিইলেক্ট করে নাই। তার মানেটা কি, প্রতিবার নেগেটিভ কারণেই হোক পজিটিভ কারণেই হোক, তারা কিন্তু কোনো অবস্থায় মনে করে না যে একই গভর্নমেন্ট 2 বার কন্টিনিউ করলে ভালো হবে। প্রতিবারই 91 থেকে 96, 2006-এ বিএনপি চলে গেছে, 2 বছর পরে ইলেকশন, দায়িত্ব নিতে হচ্ছে তার আগের রেজিমের। 2 বছর থাকে নাই ক্ষমতায়, কিন্তু সবাই কিন্তু ওই হিসাবটা করেছে। ফলে বাংলাদেশের ইলেকটরেটের উপর যতই বলেন যে একেবারে নিরক্ষর, এই আমি এখন পর্যন্ত অনেক বেশি আস্থাশীল। ধন্যবাদ।